নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের নতুন সিরিজ আর্কিটেকচার অফ বেঙ্গল। আমরা জানি রিসেন্টলি WBCS 2025-এর জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে সেখানে আর্কিটেকচার অফ বেঙ্গল খুব হাইলাইটেড পোর্শন হিসাবে আমাদেরকে পড়তে হবে। তো চলুন দেরি না করে প্রথমেই শুরু করা যাক সেই আর্কিটেকচার অফ বেঙ্গলের প্রথম পিলার, যেটি হলো টেম্পল আর্কিটেকচার অফ বেঙ্গল। টেম্পল আর্কিটেকচার অফ বেঙ্গল পড়ার আগে আমরা একবার পুরো ইন্ডিয়াতে টেম্পল আর্কিটেকচারের কি কি আমরা দেখতে পাই সেগুলো সম্বন্ধে একটু জেনে নিই। তো চলুন আমরা প্রথমে জানব টেম্পল আর্কিটেকচার অফ ইন্ডিয়া সম্পর্কে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টেম্পল দেখা যায়। টেম্পল অর্থাৎ মন্দির। এবার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত জায়গায় যে ধরনের মন্দির আমরা দেখতে পাই সেগুলির গঠনগতভাবে অনেকগুলো পার্থক্য আমরা লক্ষ্য করি। আমাদেরকে খুব ডিটেলে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে টেম্পল সেইগুলোর যে আকার আকৃতি বলুন বা আর্কিটেকচার বলুন সেটা জানার প্রয়োজনীয়তা নেই, তবে বাংলা সম্বন্ধে আমাদের খুব ভালো করে পড়তে হবে। তো তার আগে একটা বেসিক টেম্পল সম্বন্ধে একটা বেসিক ধারণা আমরা তৈরি করব আজকের ক্লাসে। এবার টেম্পল সম্পর্কে অনেক লিটারারি এভিডেন্স পাওয়া যায়। লিটারারি এভিডেন্স বলতে কি, যে কিভাবে তৈরি হয়েছে, টেম্পল প্রাচীনকালে কিভাবে তৈরি হতো। তো কিছু এভিডেন্সের নাম: কাশ্যপ শিল্প, এটা একটা লিটারেচার যেখান থেকে টেম্পল সম্বন্ধে জানা যায়। কামিকা গামা, এটাও একটা লিটারেচার। এটা লিটারেচার বলতে একটা লেখা রয়েছে, সাহিত্য রয়েছে, সেখান থেকে আমরা জানা যায় যে টেম্পল কিভাবে তৈরি করতে হয়, কোথায় টেম্পলের অবস্থান হবে, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও ঈশান গুরুদেব পদ্ধতি, ইহাও একটি বইয়ের নাম। এই তিনটি ইম্পর্টেন্ট, আরগুলো আমরা খুব একটা বেশি পড়ব না। আমাদের মনে রাখতে হবে যে ঋগ্বেদিক সিভিলাইজেশনে কোনো টেম্পল ছিল না, নো টেম্পল। তারপর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যখন আমরা দেখি তখনও কোনো টেম্পল ছিল না। বৈদিক সিভিলাইজেশন আমরা যখন দেখি আমাদের মনে রাখতে হবে তখনও কিন্তু কোনো টেম্পল ছিল না। তাহলে এই টেম্পল কথাটির অর্থ কি? এই যে টেম্পল বলে যে কথাটি রয়েছে এটি এসেছে টেম্পলুম শব্দ থেকে। টেম্পলুম হলো একটা ল্যাটিন ওয়ার্ড যাহার অর্থ হলো ভগবানের জন্য কোনো একটা জায়গা, এরকম একটা ব্যাপার। কিভাবে লিখব? পিস অফ ল্যান্ড ফর ওরশিপ অফ গড, ভগবানের পুজো করার জন্য এক টুকরো জমি, সেইটাকে টেম্পলুম বলা হয়। এবার টেম্পলুম থেকে আস্তে আস্তে টেম্পল শব্দটি চলে এসেছে। এবার তারপরে আমরা দেখব ডিফারেন্ট পার্টস।
অফ এ টেম্পল। প্রথমে আমরা পার্টগুলোর নাম লিখে নিই, তারপরে ছবিতে দেখব। দেখুন, প্রথম যে পার্টের কথা আমি বলবো সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো গর্ভগৃহ। এই গর্ভগৃহ কথাটার অর্থ কি? এটা হলো মন্দিরের সব থেকে প্রধান জায়গা যেখানে ডেইটি এর মূর্তি রাখা হয়, ঠাকুরের মূর্তি রাখা হয়। আর সাধারণত এই মূর্তি প্রাণ প্রতিষ্ঠিত হয়। তো এই জন্য আমাদের মনে রাখতে হবে গর্ভগৃহ হলো একটি টেম্পলের, একটি মন্দিরের সব থেকে সিগনিফিক্যান্ট জায়গা। আমরা ছবিতে একটু পরে দেখছি। তারপর মণ্ডপ, মণ্ডপা, এই ইংলিশেও এরকমই, MANDAP। এবার মণ্ডপ কথার অর্থ কি? এন্ট্রান্স হল। এখানে সাধারণত দর্শনার্থীরা আসেন এবং এখান থেকে আর কি মেন ডেটিকে তারা দেখেন। আপনারা যদি কখনো মন্দিরে গিয়ে থাকেন, দেখবেন একটা ঘর, সেই ঘরের মধ্যে আমাদের ডেটি রয়েছেন এবং ডেটির মানে, আর আমরা সামনে থেকে, ঠিক আছে, আমরা সেই ডেটিকে মানে দেখি। আর একটা ঘরের ভেতর মূর্তি রাখা রয়েছে এবং সেই মূর্তিকে আমরা সামনে থেকে দেখছি। তো যে ঘরের ভেতর মূর্তিটা রাখা রয়েছে ওইটা হবে গর্ভগৃহ, আর আমরা যেখান থেকে দেখছি সেই জায়গাটা হচ্ছে মণ্ডপ। এরপর একটা কথা আসে শিখর, আর একটা কথা আসে বিমান। এবার একটা মন্দির দেখবেন, মন্দিরের উপরের দিকে, ঠিক আছে, আপনারা এরকম একটা অংশ দেখতে পান। তার নিচে এখানে মন্দির থাকে এবং এখানে একটা পতাকা লাগানো থাকতে পারে। এই যে অংশটা দেখতে পাওয়া যায়, এই অংশটাকে উত্তর ভারতে বলা হয় শিখর, আর দক্ষিণ ভারতে এটাকে বলা হয় বিমান। ঠিক আছে, এবার এটা ফ্ল্যাট হতে পারে, এটার গায়ে বিভিন্ন রকমের ডিজাইন হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। আমরা উপর দিয়ে যাব, খুব ডিটেলে পড়ার দরকার নেই, কারণ বাংলায় আস্তে আস্তে আমরা বাংলার মতো একচালা দোচালা ওইগুলো যখন পড়বো তখন বাংলার যে রূপ সেই সম্বন্ধে খুব ভালোভাবে পড়ব। তারপর একটা বিষয় হয়, সেটা হলো ধ্বজ বা ধ্বজা বা পতাকা। এই যে এই উপরে যে অংশটি আপনি দেখতে পাচ্ছেন, সবসময় দেখবেন মন্দিরের একদম উপরে একটি পতাকা থাকে, ঠিক আছে, এরকম একটা পতাকা থাকে, অথবা অনেক সময় এরকম পতাকা আপনারা দেখতে পাবেন। তারপর মন্দিরের আরো কিছু অংশ থাকে যেগুলির নাম শুনলে আপনি বুঝতে পারবেন। একটা হলো প্রদক্ষিণ পথ, মন্দিরের চারপাশ দিয়ে একটা প্রদক্ষিণ পথ থাকবে। তারপর মন্দিরের উপরের দিকে একটা অংশ থাকবে, সেটা হচ্ছে কলস। কলস হচ্ছে মানে এটা অমৃতকে সিগনিফাই করে। অমৃতকে সিগনিফাই করে, অমৃত খেলে আপনি আর কি আজীবন বেঁচে থাকবেন, এরকম ব্যাপার। তারপর একটা জায়গা আছে, সেটি হলো অম্লকা, AMLAK। এই অম্লকার জায়গায়
অনেক সময় লোটাস, সুদর্শন চক্র, এগুলি আমরা দেখতে পাই, যেগুলো ওই ডেটিটাকে সিম্বল করে, ওখানে কোন ভগবান আছেন তাকে সিগনিফাই করে। আর একটা আপনি বলতে পারেন, সেটি হলো বাহন। ভেহিকল of the main deity। মা দুর্গার বাহনকে সিংহ, তো সেরকম। এইবার কথা হলো, আমরা একটা ছবি দেখি, এটা হলো একটা টেম্পলের ছবি। আপনি আরো ভালোভাবে দেখতে চাইলে এটা হলো একটা টেম্পলের ছবি, এবং এখানে অবশ্যই একটা এরকম পতাকা থাকবে, সেটা হলো ধ্বজ। তারপর যে অংশটি সেটি হলো কলস। এই যে এখান থেকে এত দূর অবধি এটি হলো কলস। তারপর এই যে শিখর এখান থেকে এত দূর অবধি। তারপর এইখানে মেন ডেটি অবস্থান করে যে জায়গাটিকে, সেই জায়গাটিকে বলা হয় গর্ভগৃহ। তারপর গর্ভগৃহের সামনে আপনারা এখানে দাঁড়িয়ে থাকি এবং ডেটি এখানে থাকেন। তো আমরা যেখানে আসি সেই জায়গাটি হলো মণ্ডপ, তার সামনে অর্ধমণ্ডপ অনেক সময় দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি যে মেন যে মন্দির, সেই মন্দিরের উপরে এরকম একটা রাফ ছবি আঁকার চেষ্টা করছি আপনাদের জন্য। এই যে এইটুকুর মধ্যে এখানে মেন ডেটির অবস্থান থাকবে, এটিকে বলা হবে গর্ভগৃহ। এবার গর্ভগৃহের পরে এরকম একটা বিষয় থাকবে, এটিকে বলা হবে শিখর। এর গায়ে বিভিন্ন ডিজাইন থাকতে পারে, এরকম ডিজাইন থাকতে পারে, অনেক রকম ডিজাইন থাকতে পারে, এটা একদম চূড়ার মতনও হতে পারে। তারপর এইখানে একটা যে অংশ থাকবে, এটাকে বলা হবে অম্লকা। অম্লকার পরে একটা বিষয় দেখতে পাওয়া যাবে, এটা হলো কলস, যেটা অমৃতকে সিগনিফাই করে। তারপর এখানে এই অম্লকার জায়গায় অনেক সময় এরকম সুদর্শন চক্র বা অনেক কিছু দেখতে পাওয়া যেতে পারে। আর এর উপরে একটা ধ্বজ থাকবে, ধ্বজা আপনি যা খুশি বলতে পারেন, পতাকা। তো এই হলো মোটামুটি একটি টেম্পলের যে আর কি বিভিন্ন অংশ, সেগুলিকে আমরা খুব ভালোভাবে দেখলাম। অনেক সময় আমরা টেম্পলের যে গর্ভগৃহ থাকে তার যে দরজা থাকে, সেই দরজাতে আমরা দ্বারপাল দেখতে পাই। তিনি মন্দিরের রক্ষা করেন। দ্বারপাল হতে পারে গঙ্গা, যমুনা, আরো দ্বারপাল হতে পারেন যক্ষিণী, তারপর নবগ্রহ, আরো অনেকে দ্বারপাল হিসাবে অবস্থান করতে পারেন। এবার একটা যে মন্দির হবে, সেই মন্দিরের ভেতরে মেন যে ডেটি অবস্থান করবে সেটি মাঝখানে অবস্থান করবে। এটা আমরা উপর থেকে মন্দিরকে দেখছি। এবং
তার আশেপাশে এরকম আরো কিছু ছোট মন্দিরের অবস্থান থাকতে পারে। দেখুন, খুব ভালোভাবে মনে রাখবেন যে শুধুমাত্র এই একটি মন্দির যদি অবস্থান করে তাহলে সেটাকে বলা হবে একই আতন। তারপর যদি কেবলমাত্র 3টি মন্দির অবস্থান করে, এই যে মাঝখানে একটি, তার দুপাশে 2টি, তাহলে ইহাকে বলা হবে ত্রয়ী আতন। এবার যদি এখানে 5টি মন্দির অবস্থান করে তাহলে ইহাকে বলা হবে পঞ্চয়ী আতন। তেমনি এখানে সপ্তয়ী আতনও হতে পারে। আমরা বুঝতে পারছি? ব্যাস, এর বেশি আমরা আর জানার চেষ্টা করব না। আমরা ইন্ডিয়ার যে টেম্পল আর্কিটেকচার, ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচার স্টাইল, ইহাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো নগরা স্টাইল টেম্পল বা নগরা আর্কিটেকচার টেম্পল। একটি হলো দ্রাবিডিয়ান স্টাইল, আর আরেকটি হলো ভেসারা স্টাইল। আরো এগুলির মধ্যে অনেক সাব টাইপ আছে, ঠিক আছে? তো এই যে নগরা আর্কিটেকচার, এই নগরা আর্কিটেকচার সবসময় আমাদের মনে রাখতে হবে যে এটা নর্থ ইন্ডিয়াতে দেখা যাবে। দ্রাবিডিয়ান স্টাইল এটা সবসময় সাউথ ইন্ডিয়াতে দেখা যাবে, এবং এটি ডেক্কান, মধ্যভাগে ডেক্কান রিজিয়ন, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাটের কিছু অংশ, এই জায়গাগুলোতে আমাদের দেখা যাবে, কর্ণাটকাতে, ঠিক আছে? এবার মনে রাখতে হবে যে নগরা স্টাইলের যে শিখর, অর্থাৎ মন্দির, এখানে গর্ভগৃহ, উপরে শিখর, এই শিখরটা এরকম ছুঁচলো হবে। এবার দ্রাবিড়া স্টাইলে যে শিখরটা হবে সেই শিখরটা অনেকটা বিমানের মতো হবে, ঠিক আছে? এরকম খুব ভালোভাবে আঁকা গেল না, ঠিক আছে? আপনারা অনেক সময় দেখে থাকবেন যে অনেক লম্বা লম্বা আপনারা টেম্পল দেখেন এরকম। এখানে অনেক কিছু আঁকা রয়েছে, কিন্তু এর মাথাটা ছুঁচলো না, এর মাথাটা অনেকটা এরকম। এটা হলো সাউথ ইন্ডিয়ার। আর ডেক্কান বা ভেসারা স্টাইল, এটা এই দুটি স্টাইল মিলে তৈরি হয়েছে, ঠিক আছে? এখানে বিভিন্ন রকম টেম্পল দেখা যায়। এবার আমাদের কিছু উদাহরণ মনে রাখতে হবে। এই এত কিছু আমাদের আর্কিটেকচার, আমাদের তো কেবল বেঙ্গল আর্কিটেকচার বলেছে, তো ওই জন্য শুধু নামগুলো আমরা করছি, বেশি আর্কিটেকচারের ভেতরে ঢুকবো না। আমরা নগরা স্টাইল আর্কিটেকচারের মধ্যে কিছু উদাহরণ দেখব। একটা হলো খাজুরাহো টেম্পল, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। একটি হলো সূর্য মন্দির, সান টেম্পল, কোনার্ক, উড়িষ্যা।
ইভেন পুরীর জগন্নাথ মন্দিরও নাগরা স্টাইল আর্কিটেকচারের উদাহরণ। এবার ওটা আমরা উড়িষ্যা স্টাইলে নিয়ে যাই। নাগরা স্টাইলের মধ্যেই অনেক রকম ভাগ আছে, তো তার মধ্যে উড়িষ্যা স্টাইল পড়বে, এবং সেই উড়িষ্যা স্টাইল আর্কিটেকচারের অনেক কটা ভাগ থাকবে। সেই ভাগের মধ্যে আমাদের গৌড় স্টাইল বা বেঙ্গল স্টাইল আর্কিটেকচার পড়বে, এবং সেই বেঙ্গল স্টাইল আর্কিটেকচারের মধ্যে একচালা, দোচালা, পঞ্চরত্ন, দালান, বিভিন্ন রকমের টেম্পল পড়বে। আমরা ওই বেঙ্গলে অবধি যাব। তো বেঙ্গল এর মধ্যে দেখুন এই যে রেখা দেউল আর্কিটেকচার, তারপর পীড়া দেউল আর্কিটেকচার। আপনি বুঝতে পারছেন? দেখুন, রেখা দেউল আর্কিটেকচার আপনি যখন দেখছেন, এই যে সোজা সোজা রেখা উপরের দিকে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনারা যখন এই পীড়া দেউল আর্কিটেকচারটা দেখছেন, তখন দেখুন এই যে এই সোজা সোজা লাইনগুলো দেখা যাচ্ছে। তারপর এই যে চালা স্টাইল, ঠিক আছে, এগুলো বেঙ্গল আর্কিটেকচারের মধ্যে আমরা খুব ডিটেলে পড়ব। এই যে চালা স্টাইল, ঠিক আছে, এই যে দোচালা, আটচালা, ঠিক আছে, এগুলো আমরা খুব সুন্দরভাবে পড়ব। তো আমরা আগে অদ্দূর পৌঁছই, আমরা তার আগে খুব রাফলি একটা ইন্ডিয়ান আর্কিটেকচারের অল্প অল্প জিনিস আমরা দেখছি। তারপর লিঙ্গরাজ টেম্পল ভুবনেশ্বর, সেটাও হবে এখানে। দ্রাবিড় আর্কিটেকচারের কিছু উদাহরণ, এটা হচ্ছে বৃহদেশ্বর টেম্পল, একটু বড় করে, বৃহদেশ্বর মন্দির। তারপর বেসারা স্টাইলের কিছু উদাহরণ, আরো এখানে মীনাক্ষী টেম্পল, আমাদের বড় ইউপিএসসি সিলেবাসে এই মন্দিরগুলির ভেতরে কিভাবে তৈরি হয়েছে, আর্কিটেকচার কিরকম, সেগুলোর উপরেও আমরা পড়ি। তবে বেঙ্গল আর্কিটেকচারে আমরা কেবল বেঙ্গল সম্বন্ধে পড়ব। বেঙ্গলের যে কটা মন্দির সম্বন্ধে আমাদের দেওয়া আছে সেগুলো আমরা খুব ভালোভাবে পড়ব। তারপর ডেক্কান রিজিয়নে যে ভেসারা স্টাইলের মন্দির দেখা যায়, তার উদাহরণ হচ্ছে পট্টডাক্কাল। এটা একটা টেম্পল কমপ্লেক্স, অনেকগুলো টেম্পল আছে, কমপ্লেক্স অর্থাৎ। এটা হচ্ছে কর্ণাটকে, KN লিখে রেখে দিলাম, কর্ণাটকে। আর কেশবা টেম্পলও রয়েছে, থাক আর লিখলাম না। এই মেনলি এই টেম্পলগুলো অনেক সময় যদি শর্ট কোশ্চেনে দিয়ে দেয় প্রিতে। তো আমরা মোটামুটি ভারতবর্ষের বিভিন্ন টেম্পল এবং সেই টেম্পল আর্কিটেকচার সম্বন্ধে আমরা একটু একটু শুনলাম। দেখুন, সবার প্রথমে যে টেম্পলটা এসছে সেটা হলো কেভ টেম্পল। কেভ টেম্পল মানে এই গুহা থেকে এসেছে। গুহার ভেতরে যে মন্দিরগুলো আমরা দেখতে পাই, অনেক জেন টেম্পল থাকবে, অজন্তা, ইলোরা, এগুলো সব কেভ টেম্পলের উদাহরণ। তারপরে এসেছে ফ্ল্যাট ফুট রুফ টেম্পল। সেগুলো এরকম, মানে ছাদটা এরকম, নিচে টেম্পল এরকম, এখানে এর ভেতরেই আর কি ডেটি অবস্থান করে, মানে এরকম কোনো শিখা বা চূড়া এসব কিছু নেই। তারপর আমরা আস্তে আস্তে দেখতে পাই নাগর আর্কিটেকচার উত্তর ভারতে, এবং দক্ষিণ ভারতে দ্রাবিড়িয়ান আর্কিটেকচার। এই নাগর আর্কিটেকচারের সাব টাইপেই আমাদের অবস্থান, আমাদের মনে থাকবে। এবার এই নাগর আর্কিটেকচার সবার আগে গুপ্তা পিরিয়ডে শুরু হয়। গুপ্তা পিরিয়ডে শুরু হয়, ঠিক আছে। কি বলবো, রাজস্থানে বৈরাট, এরকম কিছু, বিদিশা, বেশনগর, এরকম কিছু বহু পুরনো টেম্পল, বাসুদেব টেম্পল, এগুলো আমরা দেখতে পাই। ইভেন কিছু জায়গায় পার্সিয়ান এবং গ্রিক দেবতাদের ইনফ্লুয়েন্সও আমরা দেখতে পাই, ঠিক আছে। এর প্রচুর সাবটাইপ আছে, ঠিক আছে, কারণ পুরো উত্তর ভারতে যত রকম টেম্পল দেখা যায় সবই নাগর আর্কিটেকচার।
আমাদের এই যে রেখা এতগুলো বললাম একটু আগে ওয়েস্ট বেঙ্গলের, যেগুলো আমরা পরবর্তীতে খুব ডিটেলে যাব, কিন্তু মোটামুটি আপনারা দেখলেন তো 10-12 রকমের বেশি আছে, একতলা, দোচালা, দালান, ঠিক আছে, অনেক রকমের রয়েছে, রেখা দেউল, পীরা দেউল। তো এগুলো সব নাগর আর্কিটেকচারেরই সাবটাইপ। উড়িষ্যা স্টাইল, ঠিক আছে, আসামের কামাখ্যা, ঠিক আছে, এগুলো সব নাগর আর্কিটেকচারেরই সাবটাইপ, এটা আমাদের মনে রাখতে হবে। তো আরো অনেক রকম সাবটাইপ থাকতে পারে। একটা হলো সোলাঙ্কি টাইপ অফ টেম্পল, এরকম বলতে পারে। একটা হলো চান্ডেল টাইপ অফ, চান্ডেল রাজারা এটা করেছিলেন। একটা হলো গঙ্গা টাইপ অফ টেম্পল, এই গঙ্গা ডাইনেস্টিও কিন্তু উড়িষ্যায় ছিল, এটা আপনাদের মনে রাখতে হবে। ইভেন সবার প্রথমে একটা ইনস্ক্রিপশন আছে বাগলাগ্য, এই যে ইনস্ক্রিপশন, এই ইনস্ক্রিপশন অনুসারে কুষাণ সম্রাট কনিষ্ক, ঠিক আছে, একটা আর কি বলবো, দেবকুল নামে একটি টেম্পল আর্কিটেকচার বানিয়েছিলেন। সেটা মেনলি রাজাদের জন্য, ঠিক আছে, 100 জন রাজা তার কাছে এসেছিলেন, ঠিক আছে, তার জন্য দেবকুল বলে একটা টেম্পল বানিয়েছিলেন। এবার এরপরে এটা তো দেখছেন কনিষ্ক, মানে বুঝতে পারছেন 78 খ্রিস্টাব্দ, 1978 না, শুধু 78, ঠিক আছে। তারপর আস্তে আস্তে মৌরিয়ান আর্কিটেকচার, মৌরিয়ান বা পোস্ট মৌরিয়ান পিরিয়ডে আপনারা নাগার্জুনকোন্ডা, তারপরে একটা খুব ভালো উদাহরণ পাওয়া যায় ছায়াস্তম্ভ, এটা হচ্ছে ফর এনসেস্টার, ঠিক আছে, পূর্বপুরুষদের জন্য বানানো হয়েছিল। তারপর অনেক জৈন টেম্পল এই সময় বানানো হয়, যেমন নির্গুন্থাস, এরকম। আপনারা বুঝতে পারছেন তো, খুব উপর দিয়ে বলে যাচ্ছি, কারণ এগুলো সিলেবাসের অংশ না, কিন্তু সিলেবাস অব্দি পৌঁছাতে গেলে আমাদের একটা বেস তো দরকার। টেম্পল কি, টেম্পলের বিভিন্ন পার্ট কি হয়, ভারতবর্ষের কোথায় কোথায় কেমন টেম্পল দেখা যায়, তার একটা হালকা আলোচনা করে নিয়ে, এটা খুব বেসিক ক্লাস টেম্পলের, কিন্তু এটি খুব ইম্পর্টেন্ট পার্ট। তারপরের দিন মানে পরের দিনের ক্লাসে আপনারা পিওরলি বেঙ্গল আর্কিটেকচার, এবং তারপরের ক্লাসে আমরা বেঙ্গল আর্কিটেকচারের থেকে আস্তে আস্তে সিলেবাসে স্পেসিফিক যে সমস্ত মন্দিরের কথা দেওয়া রয়েছে, ঠিক আছে, রসমঞ্চ, হ্যাঁ, কালনা টেম্পলস, টেরাকোটা টেম্পলস, ঠিক আছে, এবং যেগুলো কয়েকটার উল্লেখ নেইও, ইভেন হংসরাজ টেম্পল, এরকম একটা টেম্পলের উদাহরণও রয়েছে আমাদের সিলেবাসে, সেগুলো মডার্ন টেম্পলের মধ্যে পড়বে। কিন্তু বড্ড অবাক হলাম আমি, এখানে কোনো আর কি দক্ষিণেশ্বর কালীবাড়ি সম্বন্ধে কিছু বলা নেই, ঠিক আছে, কামাখ্যা সম্বন্ধে কিছু বলা নেই। এবার বেঙ্গল তো একসময় বেঙ্গল, বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং বাংলাদেশ, পুরো জায়গাটা নিয়েই তো বেঙ্গল আর্কিটেকচার হবে, তো সমস্ত জায়গার সম্বন্ধে থাকা উচিত ছিল। তো যাই হোক, সিলেবাস যারা বানিয়েছেন তারা কেবলমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে থাকাটাই পছন্দ করেছেন। তবে আমরা একটু এগিয়ে কিছুটা কি বলবো, উড়িষ্যা স্কুল অফ আর্কিটেকচারের মধ্যে পুরী জগন্নাথ টেম্পল এর আর্কিটেকচার সম্বন্ধেও একটু জানবো, আর কামাখ্যা টেম্পল সম্বন্ধেও খুবই অল্প জানবো, কিন্তু একটু জানবো, কারণ জানা উচিত। আর তার সঙ্গে সঙ্গে বেঙ্গলের যে সমস্ত টেম্পল রয়েছে সেগুলো তো আমরা খুব ডিটেলে জানবো, সেগুলো কিভাবে তৈরি হয়েছে, তার কি আর কি মেটেরিয়াল, সবকিছুই আমরা, আর্কিটেকচার সবকিছুই আমরা পড়ব। সবসময় আমাদের মনে রাখতে হবে যে আচ্ছা, এখানে জৈন টেম্পল হলো, তারপরে আস্তে আস্তে সঙ্গম পিরিয়ড আসে, ঠিক আছে, দক্ষিণ ভারতে। এবার সঙ্গম পিরিয়ডেও বেশ কিছু টেম্পল দেখা যায়,
ঠিক আছে, ওখানে একটা হচ্ছে পেত্তিনি কাল্ট, ঠিক আছে, তার যে স্কাল্পচার, ইহার জন্য আর কি কার্নেগি ওরশিপ। এই কার্নেগি তাকে আদর্শ স্ত্রী হিসাবে দক্ষিণ ভারতে আর কি পুজো করা হয়। কেন, এর গল্পটা আমরা এনশিয়েন্টে যখন সঙ্গম পিরিয়ড পড়ব সেই সময় খুব ভালোভাবে ডিটেলে আমরা পড়ব যে কিভাবে এনার যে আর কি বৈবাহিক জীবনের পরে, ঠিক আছে, এনার স্বামী অন্য কোনো একজন নর্তকীর সঙ্গে গিয়েছিলেন এবং তারপরে তার স্বামীকে মেরে দেওয়া হয়, এবং যারা তার স্বামীকে হত্যা করেছিলেন কার্নেগি তার প্রতিশোধ নিয়েছিলেন। তো এই জন্য কার্নেগিকে খুব আদর্শ আর কি স্ত্রী হিসাবে পুজো করা হয়। তো আমাদের অত জেনে লাভ নেই, আমরা এখন আর্কিটেকচার পড়ছি। তো সঙ্গম পিরিয়ডে তার কিছু স্কাল্পচার এবং আর্কিটেকচার দেখা গেছে। এবার আমাদের মনে রাখতে হবে যে এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টেম্পল আর্কিটেকচার হওয়ার কারণ কি? মেন কারণ হলো জিওগ্রাফি। জিওগ্রাফিক্যাল পজিশন আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন, এই জন্য সেই হিসাবে ওয়েদার, র মেটেরিয়াল, এগুলো সব পরিবর্তিত হবে, ঠিক আছে। রিজিওনাল ডেভেলপমেন্ট, কোনো জায়গায় প্রচুর আর কি ধনী ব্যক্তিরা থাকবেন, কোনো জায়গায় গরিব ব্যক্তিরা থাকবেন, কোনো জায়গায় চাষিরা বেশি থাকবেন, কোনো জায়গায় সেনা বেশি থাকবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন। তো যেমন আমরা দেখতে পাবো যে আসাম and Bengal style of architecture. এবার এখানে যে আর্কিটেকচার, সেখানে কিন্তু এই যে বাংলা, এখানে কিন্তু আমরা দেখব টেরাকোটা বা পোড়া ইট বা পোড়া মাটি, এরকম ধরনের টেম্পল। তারপরে চুন সুরকির ব্যবহার, চুন সুরকি যে র মেটেরিয়াল তার ব্যবহার হচ্ছে। আসামে আমরা দেখব প্লেন রুফ টেম্পল। আমরা কি দেখছিলাম যে এরকম শিখর থাকবে, কিন্তু আসামে আমরা দেখব যে একদম এরকম প্লেন রুফ টেম্পল দেখা যাচ্ছে, ঠিক আছে। বাংলায় এরকম প্লেন রুফ টেম্পল আমরা দেখতে পাই, দালান টেম্পল বলে, আমরা যখন পড়বো আমরা দেখব প্লেন রুফ টেম্পল আসামে অনেক দেখা যাবে, ঠিক আছে। একটা উদাহরণ হলো কামাখ্যা, ঠিক আছে। আমাদের এদিককার সঙ্গে টেম্পলগুলোর সঙ্গে তন্ত্রের একটা বিশেষ যোগাযোগ রয়েছে, ঠিক আছে। তারপর দক্ষিণ ভারতে যখনই চলে যাব তখন আমরা দেখব বিমান, ওই যে যেরকম বললাম, ঠিক আছে, এরকম একটা বিষয় থাকবে, ঠিক আছে, বিমান। এবার সাউথ ইন্ডিয়াতে কি অনেক বেশি আর কি বলবো স্টোন অ্যাভেলেবল, ঠিক আছে। বৃষ্টি একটু কম হয়, কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত বেশি হয়, সেগুলো টেম্পলের ওপরে অনেক বেশি প্রভাব ফেলে, বুঝলাম। তারপর নাগর আর্কিটেকচার যে নর্দার্ন ইন্ডিয়াতে দেখা যায়, ঠিক আছে, সেখানে মেনলি একটা বড় এরকম আর কি প্ল্যাটফর্ম থাকবে, প্ল্যাটফর্ম স্টোন, ঠিক আছে। এই প্ল্যাটফর্ম স্টোনের ওপর, ঠিক আছে, এরকম গর্ভগৃহ থাকবে এবং গর্ভগৃহের ওপরে আমাদের যে চূড়া, ঠিক আছে, তার উপর অম্লকা, ঠিক আছে, ধ্বজ, আর এই সামনে থাকবে হচ্ছে মণ্ডপ। মনে রাখবেন মণ্ডপের উপরেও কিন্তু এই কি বলবো চূড়া এরকম জিনিস থাকবে, কিন্তু সেটি গর্ভগৃহের উপরে যে চূড়া থাকবে তার থেকে ছোট হবে, ঠিক আছে। আবার বিভিন্ন রকম শিখর হতে থাকে,
এরকম শিখর হতে পারে, ঠিক আছে, এরকম শিখর হতে পারে, আবার এরকম শিখরও হতে পারে, ঠিক আছে। সবগুলোরই দেখবেন মাথায় এরকম ধ্বজ রয়েছে, এবং মন্দির বিভিন্ন রকমের হতে পারে, শিখর বিভিন্ন রকমের হতে পারে, পরিবর্তিত হতে পারে। এবার আমরা এই শিখরগুলোকে আমরা 3 ভাগে ভাগ করি, ঠিক আছে। একটা হলো রেখা, এই যে এরকম, এই যে এটা হলো রেখা। 2 নম্বর হচ্ছে ফমসন, এই যে ফমসন হচ্ছে ওই এরকম যে বিষয়টা, এটা হলো ফমসন। আর 3 নম্বর হচ্ছে বল্লভী, ঠিক আছে। বল্লভীতে এরকম, ঠিক আছে, বল্লভী। তো এইরকম ধরনের এগুলো সব শিখা, ঠিক আছে। এগুলোর মাথার উপরে এরকম পতাকা থাকবে। তো নাগরা স্টাইল ভারতবর্ষের উত্তর ভারতে, সম্পূর্ণ উত্তর ভারতে দেখা যায়। আমরা অল্প অল্প একটু বলছি, ঠিক আছে। যেমন একটা বেশ কিছু টেম্পলের এবার আমরা নাম লিখবো, যে টেম্পলগুলো সম্বন্ধে আমরা সাধারণত পড়ে থাকি ইউপিএসসি সিলেবাসে, কিন্তু ডাব্লিউবিসিএস অতটা প্রয়োজন নেই, ওই জন্য আমরা অল্প অল্প নাম লিখে চলে যাচ্ছি। একটা হলো দশাবতার টেম্পল, ঠিক আছে। একটা হতে পারে দেওঘর টেম্পল, এবার আমরা আরো পড়ি যে এই যে যেমন দেওঘর টেম্পল, এর দ্বারপাল হিসাবে গঙ্গা এবং যমুনা থাকেন, ঠিক আছে। তারপরে ভিতরগাঁও টেম্পল ইউপিতে, তারপরে শিরপুর টেম্পল, গুজরাতের মানে গুর্জার প্রতিহার বংশের অনেক টেম্পল, মারু গুর্জার আর্কিটেকচার, এগুলো কিন্তু এই নাগরা স্টাইলেরই একটা সাব টাইপ বলা যেতে পারে, ঠিক আছে। এবার খাজুরাহো টেম্পল, এটা কিন্তু চান্দেলাদের, ঠিক আছে। আমরা যে একটা বিষয় পড়ি না, খাজুরাহো, খাজুরাহো টেম্পল, ঠিক আছে। এই খাজুরাহো টেম্পল হলো চান্ডেলা স্টাইল, ঠিক আছে। এই চান্ডেলা স্টাইলও কিন্তু ওই নাগরা স্টাইলের মধ্যেরই একটা অংশ, ঠিক আছে। তো এগুলো আমরা আর খুব বেশি ডিটেলে দেখার চেষ্টা করব না, আমরা বেঙ্গল আর্কিটেকচার আস্তে আস্তে ঢুকে পড়ব। তারপরে অনেক স্টাইল অফ আর্কিটেকচার আমরা দেখতে পাই, পরমার স্টাইল, হ্যাঁ, মোদেরা সান টেম্পল, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সান টেম্পল রয়েছে, সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। এবার আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আমরা পড়ছিলাম নাগরা স্টাইল, তার মধ্যে ওডিশা আর্কিটেকচার। এই উড়িষ্যা আর্কিটেকচারে এখানে আর কি 3 রকমের স্ট্রাকচার দেখা যায়। 3 রকম আর্কিটেকচার না, কিন্তু 3 রকম স্ট্রাকচার। কিসের না, মেন যে টেম্পলের, তার মধ্যে একটা হলো রেখাপিরা, একটা হলো পিরেউল বা পিরা দেউল, ইংলিশে পিরা দেউল। আর একটা হতে পারে খাকড়া দেউল। এবার এই রেখাপিরা কিরকম হবে, হ্যাঁ, এখানে একটা এরকম গর্ভগৃহ থাকবে, এবং সেই গর্ভগৃহের উপরে
এরকম একটা শিখর থাকবে, তার উপর পতাকা থাকবে, এটা গর্ভগৃহ। তারপর এই পিরাউল, ঠিক আছে, বা পিরা দেউল, হ্যাঁ, এখানে এরকম একটা গর্ভগৃহ থাকবে, ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার থাকবে। তারপরে খাকড়া দেউল, যেটা আমরা একটু আগে দেখলাম না, বিমানা স্টাইল, হ্যাঁ, ওরকম একটা বিষয় থাকবে এরকম। অনেক সময় তিনটে এরকম ধরনের চূড়াও আমরা দেখতে পাবো। বিভিন্ন রকমের মন্দির, বিভিন্ন রকমের থাকবে। তারপর উড়িষ্যা আর্কিটেকচারের বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এখানে যে মণ্ডপ থাকে, আমরা ফার্স্টেই পড়েছি মণ্ডপ, সেই মণ্ডপকে জগমোহন বলা হয়। জগমোহন, মণ্ডপকে জগমোহন বলা হয়। তারপর এই উড়িষ্যা আর্কিটেকচারের চারিদিকে একটা এরকম বাউন্ডারি ওয়াল থাকে, চারিদিকে প্রাচীর থাকে। দেখতে পাচ্ছেন যে নাগরা আর্কিটেকচার কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রথমে কি দেখলাম যে এরকম একটা প্ল্যাটফর্ম থাকবে, সেই প্ল্যাটফর্মের উপর গর্ভগৃহ, তার সামনে একটা কিছু থাকতে পারে, মণ্ডপম বা কিছু একটা, কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে হতে, ঠিক আছে, এখানে চারিদিকে একটা প্রাচীর চলে এসেছে, ঠিক আছে। এই প্ল্যাটফর্ম স্টোন সব জায়গায় থাকবেও না, যেখানে অবস্থান স্টোন পাওয়া যাবে না সেখানে প্ল্যাটফর্ম স্টোন থাকবে না, ঠিক আছে। তো আমাদের এটা মনে রাখতে হবে, এটা থাক, ছবিটা থাক ওখানে। তারপর আমরা এটা মনে রাখবো যে আমাদের এখানে আর কি গৌড়ীয় ইনফ্লুয়েন্স। আচ্ছা, সবার আগে আরো একটা জিনিস মনে রাখতে হবে যে খুব একটা পিলার নেই, ঠিক আছে। তারপরে আয়রন অ্যাঙ্কেল ইউজ হয়েছে। এবার দেখুন, অনেক সময় ইউপিএসসি প্রির ক্ষেত্রে কি হয় যে একটা কোশ্চেন দিল, সেই কোশ্চেনের 3খানা অপশন দিয়ে দিল, সেই 3খানা অপশনকে মানে এবিসি করে দিয়ে দিল, দিয়ে তারপরে আবার আর কি অপশনে দেবে যে এগুলোর মধ্যে কোনটা কোনটা ঠিক, এ ঠিক, এ বি ঠিক, এ সি ঠিক, এ ডি ঠিক, এরকম কিছু দিয়ে দিল। সেই ধরনের কোশ্চেনে এই গৌড়ীয় স্টাইল বা উড়িষ্যা স্টাইল আর্কিটেকচার বলে এই যে বলবে নো পিলার ইজ ইউজড। এবার আপনার মনে হতে পারে পিলার ছাড়া মন্দির হতে পারে নাকি, কিন্তু এখানে উড়িষ্যা স্টাইল অফ আর্কিটেকচারে খুব একটা পিলার ইউজ হয়নি, আপনি মনে রাখবেন, ওটা ঠিক হবে। হ্যাঁ, তারপরে কোন মন্দিরে আয়রন অ্যাঙ্কেল ইউজ হয়েছে বা আয়রন অ্যাঙ্কেল, ঠিক আছে, আপনি মনে করবেন যে তো পাথরের মন্দির হয় সাধারণত, আয়রন কি করতে আসবে, কিন্তু এখানে আয়রন অ্যাঙ্কেল ইউজ হয়েছে, ঠিক আছে। এইবার যে ভক্তি মুভমেন্ট চলেছে, যে ভক্তি মুভমেন্ট চলেছে, তার একটা ফিলোসফিক্যাল ইনফ্লুয়েন্স এর মাধ্যমে এই উড়িষ্যা স্টাইল অফ আর্কিটেকচারটাই আর কি গৌড়ীয় স্টাইল অফ আর্কিটেকচারে পরিণত হয়। ওইভাবে পরিণত হয় কথাটা বলা খুব একটা ঠিক হবে না, তবে ভক্তি মুভমেন্ট বা ফিলোসফিক্যাল ভক্তি মুভমেন্ট, শ্রী চৈতন্যদেবের ভক্তি মুভমেন্ট, তার অনেক ফিলোসফিক্যাল ইনফ্লুয়েন্স পড়েছে। এবার শ্রী চৈতন্যদেবের মন্ত্র কি, হরে কৃষ্ণ 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 হরে হরে। এবার তার মানে কি, আমরা কৃষ্ণ ভক্তির দিকে যাচ্ছি। এবার দেখুন, এই কৃষ্ণ ভক্তির উপর নির্ভর করে ইসকন বলে একটা সংস্থা তৈরি হয়েছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, এরকম একটা ফুল ফর্ম, সেটা আপনারা একটু দেখে নেবেন। কিন্তু এই ইসকন এরা তো মেনলি কৃষ্ণ ভক্তিতেই আর কি লীন থাকেন, এবং তারা সারা পৃথিবীতে এবং সারা ভারত জুড়ে বিভিন্ন রকম টেম্পল তৈরি করেছেন। তাহলে তাদের যে টেম্পল আর্কিটেকচার সেটা কিরকম হবে? তারা মোটামুটি সমস্ত ধরনের আর্কিটেকচারেই অনেক টেম্পল অনেক জায়গায় বানিয়েছেন, যেখানে যেরকম বানান
কিন্তু কথা হচ্ছে তাদের এই যে মুভমেন্টটা সেটা একটা ফিলোসফিক্যাল ইনফ্লুয়েন্স। ফিলোসফি মানে কি দর্শন, ভক্তি মুভমেন্টের থেকে, ভক্তি মুভমেন্ট যে সময় ভারতবর্ষে চলছিল সেই সময়ই শ্রী চৈতন্যদেব সারা বাংলায় তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার প্রভাব দেখতে পাওয়া যায়, বিশেষ করে বাংলা থেকে উড়িষ্যা অবধি আর কি, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহারের কিছু জায়গা, ঝাড়খণ্ড, ইভেন আমাদের আসাম অবধিও তার ইনফ্লুয়েন্স অনেকটা দেখতে পাওয়া যায়। যখন ভক্তি মুভমেন্ট পড়বো আমরা খুব ভালোভাবে এগুলো দেখব, যে ভক্তি মুভমেন্টের সময় বিভিন্ন রকমের ফিলোসফি কিভাবে ভারতবর্ষে আসে। তো তার ইনফ্লুয়েন্সে আর কি এই ধরনের এসে ভক্তি মুভমেন্টের ইনফ্লুয়েন্সে এই গৌড়ীয় স্টাইল অফ আর্কিটেকচার আস্তে আস্তে আসতে থাকে। তো মানে এই ভক্তি মুভমেন্টের জন্য গৌড়ীয় স্টাইল অফ আর্কিটেকচার যেখানে আসে, সেখানে উড়িষ্যার যে আর্কিটেকচার সেখানে কি অ্যাড হয় আমাদের মনে রাখতে হবে, যে সেখানে নাট মন্দির অ্যাড হয়। মানে এতদিন প্রথমে গর্ভগৃহ ছিল, ঠিক আছে, এই গর্ভগৃহ ছিল, ঠিক আছে, গর্ভগৃহর পরে এরকম একটা মণ্ডপ ছিল, মণ্ডপেরও পরে একটা এরকম নাট মন্দিরের অবস্থান দেখা যাবে। এইখানে কি হবে, এখানে আর কি প্রভুর নামে কীর্তন হবে। আর বুঝতে পারছি ভক্তি মুভমেন্টের ফলে ওই যে কীর্তন জিনিসটা চলে এসেছিল, তো সেই জন্য এই নাট মন্দির আসে। এটা সামনের দিকে, সমস্ত মন্দিরের সামনের দিকেই এই নাট মন্দির আস্তে আস্তে তৈরি করা হয়, এই জন্য বললাম। আর উড়িষ্যা স্টাইলে সাধারণত 4 রকমের স্টাইল থাকে। একটা হলো রেখা, একটা হলো ভদ্রা, একটা হলো খড়খড়া বা খাকড়া, ঠিক আছে, কোনো জায়গায় এক এক জায়গায় এক এক রকম লেখা থাকে। আর একটা তাহলে হয়ে গেল গৌড়ীয়। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে রেখাও দেখা যাবে, ঠিক আছে, পীরা দেউলও দেখা যাবে, গৌড়ীয় ইনফ্লুয়েন্স, ইভেন ভদ্রা, খড়খড়া এর মন্দিরও আমাদের পশ্চিমবঙ্গে অনেক দেখা যায়, তবে সিলেবাসে আমাদের খুব ভালোভাবে নেই, ঠিক আছে। আর কি বলবো, এই যে রেখা দেউল এর একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তারপর একটা কথা বললাম না, পীরা দেউল বাংলায়ও আছে, তবে উড়িষ্যাতেও আছে। পীরা দেউল হচ্ছে যে সান টেম্পল রয়েছে অফ কোনার্ক, তার যে মণ্ডপ আর কি বলে মণ্ডপ, জগমোহন, তার যে জগমোহন, তাহা হলো পীরা দেউলের একটা প্রকৃষ্ট উদাহরণ। রেখা দেউলের লিঙ্গরাজ টেম্পল একটা খুব ভালো উদাহরণ। তারপরে এই খাকড়া দেউল বা খড়খড়া দেউল, ঠিক আছে, এটাকে ভৈতারা দেউলও বলা হয়। এটা ভুবনেশ্বরের বেশ কিছু টেম্পল রয়েছে, ঠিক আছে, চামুন্ডা দেবীর, যে টেম্পল রয়েছে, ঠিক আছে, সেইগুলো আর কি, মানে সেই মন্দিরটা হচ্ছে খাকড়া দেউলের একটা খুব ভালো উদাহরণ। আর গৌড়ীয় এর পরে আমরা খুব ডিটেলে পড়ব, কারণ এই যে টেম্পল আর্কিটেকচার অফ বেঙ্গল, এবার আমরা টেম্পল আর্কিটেকচার অফ বেঙ্গলে ঢোকার মতো জায়গায় পৌঁছে গেছি। এই যে আমরা রেখা দেউল দেখেছি এবং তারপর আস্তে আস্তে ভৈতারা দেউল, ঠিক আছে। তাহলে আপনাদেরকে আমরা এই জগন্নাথ টেম্পল সম্বন্ধে একটু আর কি বলার চেষ্টা করি। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, ঠিক আছে,
সম্পূর্ণ জগৎকে তিনি পালন করেন। ঠিক আছে, এই জগন্নাথ টেম্পল, এটাকে অনেক সময় গৌড়ীয় ইনফ্লুয়েন্সও বলা হয়। ইনফ্লুয়েন্স টেম্পল। ঠিক আছে, এখানে নিম কাঠের ডেটি, ইংরেজি শব্দ ডেটি, বাংলায় মূর্তিই বলে। ঠিক আছে, ডেটি কথার অর্থ কি? মূর্তি আর ডেটির মধ্যে তফাৎ, মূর্তির প্রাণ প্রতিষ্ঠিত মূর্তিকে ডেটি বলে। ঠিক আছে, তো এই নিম কাঠ এর যে মূর্তি, সেটা আর কি মানে 12 বছর না 9 বছর পর একটা, সাধারণত আমি ভুলে গেছি, আপনার নেটে দেখবেন, 12 থেকে 19 বছর বোধ হয় পর। বছরটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে একটা সেরিমনি হয়। এই সেরিমনিটার নাম হচ্ছে নবকলেবর। যখন যে জগন্নাথ ঠাকুর যে ওখানে অবস্থান করেন, ঠিক আছে, জগন্নাথ ঠাকুর, সুভদ্রা এবং বলরাম, তাদের যে মূর্তিগুলো থাকে, কাঠের তৈরি মূর্তিগুলো থাকে, ঠিক আছে, এই 3টে মূর্তির যে কাঠ, সেগুলি চেঞ্জ করা হয় এবং চেঞ্জ করে এই মূর্তির ভেতরে একটি আর কি বলা হয় যে শ্রীকৃষ্ণ মারা যাওয়ার পরে তার যে হৃৎপিণ্ড, সেটি ভেসে চলে এসেছিল এবং সেই হৃৎপিণ্ডটি এই মূর্তির ভেতরে স্থাপন করা হয়েছে এবং এই মূর্তিটির প্রাণ প্রতিষ্ঠা ওইভাবে হয় এবং আরও অনেক রিচুয়ালস আছে, এটা কথিত আছে আর কি। তো সেটি স্থাপন করা হয় অন্য মূর্তিতে, তখন সে চোখ টোক বন্ধ করে, সে অদ্ভুত ব্যাপার, অত জানার দরকার নেই। এই নবকলেবর, সেই সেরিমনিটার নাম হচ্ছে নবকলেবর, যখন এই মূর্তিটা নতুন কাঠ, নতুন বডি দেওয়া হবে। নবকলেবর মানে নিউ বডি। এই সেরিমনিটার নাম ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর 12th সেঞ্চুরিতে এটা আর কি রিবিল্ড করা হয়। হ্যাঁ, ভক্তি মুভমেন্টের দ্বারা প্রভাবিত। হ্যাঁ, এখানে নাট মন্দির দেখা যায়। ঠিক আছে, এবার ভক্তি মুভমেন্টটা কার দ্বারা প্রভাবিত? অবশ্যই শ্রী চৈতন্যদেব। ঠিক আছে, আর বুঝতে পারছো তো, ভক্তি মুভমেন্ট দ্বারা প্রভাবিত, নাট মন্দির দেখা যায়। ভক্তি মুভমেন্টের কার দ্বারা প্রভাবিত বেশি? যে শ্রী চৈতন্যদেব দ্বারা। ঠিক আছে, তারপর কে এই মন্দিরটি তৈরি করেন? কিং অনন্ত বর্মন। কোন বংশের রাজা ছিল? গঙ্গা ডাইনেস্টি। ঠিক আছে, আর এটার সব থেকে বড় আকর্ষণ কি? প্রতি বছর এখানে কি হয়? আমরা টিভিতে দেখি রথযাত্রা। ঠিক আছে, ইভেন এই রথযাত্রার উপরে রাসমেলা, হ্যাঁ, রথের সময় যে মেলা, এইগুলো আমাদের মেলার ভেতরেও এই যে আর্ট অ্যান্ড কালচারের ভেতরে সিলেবাসের পার্ট রয়েছে। আর এখানে মনে রাখতে হবে যে গুরু নানকও এখানে এসেছিলেন। আর এখানে হচ্ছে জগন্নাথ কাল্ট শব্দটা খুব একটা ভালো না, কিন্তু ইউপিএসসি ব্যবহার করে। জগন্নাথ কাল্ট মানে জগন্নাথ দেবের শিষ্য। ঠিক আছে, আর জগন্নাথ দেব মানে কি? জগতের নাথ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, এনাকে ভগবান বিষ্ণুর অংশ হিসাবে আমরা আর কি ধরে নিই। ঠিক আছে, তারপর আমরা যখন আর কি মেডিভেল হিস্ট্রি পড়বো, তখন আমরা দেখবো যে ফিরোজ শাহ তুগলক একবার আর কি সৈন্য সামন্ত নিয়ে এই জগন্নাথ টেম্পলে হামলা চালিয়েছিল এবং টেম্পলটি 12th সেঞ্চুরিতে আবার রিবিল্ডও করা হয়েছিল। তা অত আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, 12th সেঞ্চুরিতে রিবিল্ড করা হয়, আর ফিরোজ শাহ তুগলক অ্যাটাক করেছিল।
এগুলোর থেকে পরীক্ষা খুব একটা কোশ্চেন আসবে না, ঠিক আছে। তো আমরা তাহলে মোটামুটি উড়িষ্যা স্কুল অফ আর্কিটেকচার দেখলাম। তাহলে আজকে আমরা কি কি দেখলাম সেটার একটা কুইক রিভিশন দিয়ে নিই। আমরা দেখলাম টেম্পল আর্কিটেকচার অফ ইন্ডিয়া, কিছু লিটারারি এভিডেন্স, মানে কিছু বইপত্র পাওয়া গেছে। তারপর ঋগ্বেদিক পিরিয়ডে কোনো টেম্পল নেই, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনেও কোনো টেম্পল নেই, বেদিক পিরিয়ডেও কোনো টেম্পল নেই। হ্যাঁ, টেম্পল টুমপ্লুম শব্দ থেকে এসেছে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে। তারপর ডিফারেন্ট পার্টস অফ দ্য টেম্পল, আমরা গর্ভগৃহ, মণ্ডপ, ঠিক আছে। তারপর শিখর বা বিমান, শিখর উত্তর ভারতে, বিমান বলে দক্ষিণ ভারতে, ধ্বজ বা পতাকা। তারপর প্রদক্ষিণ পথ, ঠিক আছে, একটা মন্দিরের চারপাশে দিয়ে প্রদক্ষিণ করার পথও থাকে। হ্যাঁ, অনেক সময় মন্দিরের চারপাশে এরকম কি বলে পুকুর টাইপের কাটা থাকে, বা অনেক সময় টেম্পল এরকম নদীর ধারে থাকে। নদীর ধারে থাকলে সেই মন্দিরে পুকুর থাকবে না বা জলাশয় থাকবে না। দক্ষিণ ভারতে দেখবেন অনেক মন্দির হচ্ছে নদীর ধারে অবস্থান করে না, ওই জন্য মন্দিরের ভেতরে একটা ডেডিকেটেড আর কি সরোবর করা থাকে। পুকুর বলার থেকে সরোবর বলাটা বেশি ভালো। তারপর মন্দিরের ভেতরে বাহন থাকে, অম্লকা থাকে, কলস থাকে, প্রদক্ষিণ পথ থাকে, ঠিক আছে, দ্বারপাল থাকে। 10 নম্বর পার্ট লিখে দিতে পারেন, দ্বারপাল, ঠিক আছে। তারপর আমরা বিভিন্ন পার্ট দেখলাম, যে এই যে অর্ধমণ্ডপ যেটাকে বলছে না, এইটাই আমরা বাংলায় দেখতে পাই নাট মন্দির হিসেবে। এবার একটু একটু বোঝা যাচ্ছে। তারপরে মণ্ডপ দেখা যায়, মণ্ডপে অনেক সময় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় অনেকের, ঠিক আছে, মন্দিরের মণ্ডপের ভেতর। হ্যাঁ, তারপরে এই যে শিখর, এটা গর্ভগৃহ, এটা হচ্ছে শিখর, এটা হলো অম্লকা, এটা হলো কলস, ঠিক আছে। তারপর গর্ভগৃহে দ্বারপাল থেকে, অনেক সময় গঙ্গা যমুনা যক্ষিণী, নবগ্রহ সবাই দ্বারপাল হিসাবে থাকে, অনেক সময় সিংহও থাকে। তারপরে ত্রয়ীয়াতন, সপ্তয়াতন, পঞ্চয়াতন, একিয়াতন, ঠিক আছে। তারপর আমরা দেখলাম যে ইন্ডিয়ান টেম্পল আর্কিটেকচার স্টাইল, এটা নাগরা স্টাইল, দ্রাবিডিয়ান স্টাইল এবং বেসারা স্টাইল। নাগরা স্টাইল হচ্ছে নর্থ ইন্ডিয়া, দেখুন এন ফর নর্থ, এন ফর নাগরা, ঠিক আছে। দ্রাবিডিয়ান, ডি ফর দক্ষিণ, ডি ফর দক্ষিণ। এবার এই ডেক্কানের সঙ্গে মেলাবেন, হ্যাঁ, দ্রাবিডিয়ান মানে দক্ষিণ। আর ভেসারা স্টাইল হলো নাগরা এবং দ্রাবিডিয়ান স্টাইলের মিশ্রণ। অ্যাকচুয়ালি উত্তর ভারতে এক ধরনের টেম্পল দেখা যায়, দক্ষিণ ভারতে একরকম টেম্পল দেখা যায়, মধ্য ভারতে এমন টেম্পল দেখা যায় যেগুলো উত্তর ভারত এবং দক্ষিণ ভারত দুটোর সঙ্গে অনেক বেশি আর কি, মানে দুটোর প্রভাবই ওখানে দেখা গেছে, ওই জন্য ওটাকে বেসারা স্টাইল নাম দেওয়া হয়েছে। তারপর সবার প্রথমে কেভ টেম্পল আসে, তারপরে ফ্ল্যাট রুফ টেম্পল আসে, ঠিক আছে। তারপরে নাগর আর্কিটেকচার, নাগর আর্কিটেকচার গুপ্ত যুগে শুরু হয়, আর এরই সাব টাইপ হলো সোলাঙ্কি আর্কিটেকচার, চান্ডেল আর্কিটেকচার, গঙ্গা আর্কিটেকচার, ঠিক আছে। এই গঙ্গা হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে। সঙ্গম পিরিয়ডেও অনেক আর্কিটেকচার দেখা যায়। তারপরে জিওগ্রাফিক্যাল পজিশনের উপর নির্ভর করেও আর কি আর্কিটেকচার চেঞ্জ হয়, ঠিক আছে। যেমন বেঙ্গলে যে সমস্ত আর্কিটেকচার দেখা যায় সেখানে টেরাকোটা, চুন সুরকি এগুলো ব্যবহার হয়। আসামে প্লেন রূপ, যেমন কামাখ্যা মন্দির। হ্যাঁ, তারপর রেখা, ফামসানা আর বল্লভী, এই 3 রকমের এই যে শিখর বা চূড়া যেটা দেখা যায় মন্দিরে, ঠিক আছে, এই 3 রকমের চূড়া আমাদের দেখতে পাওয়া যায়, সেটা সম্বন্ধে আমরা জেনেছি। তারপর আমরা কিছু টেম্পলের নাম করছিলাম, দশাবতার টেম্পল, দেওগড় টেম্পল, খেজুরাও টেম্পল। তারপর আমরা বুঝতে পারলাম যে আমাদের সিলেবাসের জন্য এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, সেই জন্য থাক। আর এই লক্ষণ মন্দির, হ্যাঁ, তারপরে কোথায় সানের চ্যারিয়ট রয়েছে, হ্যাঁ, কোনার্ক সান টেম্পল, এগুলো অত আর দরকার নেই, আমরা যাচ্ছি না, অত ডিটেলে যাচ্ছি না, ঠিক আছে। তারপর ওড়িশা আর্কিটেকচার আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করলাম, যে এখানে রেখা পীড়া, পীড়া দেউল, খাকড়া দেউল, মণ্ডপ, জগমোহন, ঠিক আছে, চারিদিকে প্রাচীর থাকে। হ্যাঁ, উড়িষ্যা আর্কিটেকচারের আমরা দেখেছি নাগর আর্কিটেকচারে এই যে নিচে একটা প্ল্যাটফর্ম স্টোন, ঠিক আছে, প্ল্যাটফর্ম স্টোন, আর তার উপরে এরকম একটা গর্ভগৃহ, তার সামনে একটা কিছু থাকবে। কিন্তু আমরা যখনই নাগর আর্কিটেকচারে ঢুকবো, নাগর আর্কিটেকচারের সাবটাইপগুলোতে ঢুকবো এবং উড়িষ্যা আর্কিটেকচারে পৌঁছে যাব, সেই সময় আমরা দেখবো যে চারিদিকে একটা প্রাচীরও চলে এসেছে। তারপরে কোনো পিলার নেই, আয়রন আঙ্কেল ইউজ হয়েছে, ভক্তি মুভমেন্টের দ্বারা অনেক প্রভাবিত, এই জন্য অনেক মন্দিরে নাট মন্দির দেখা যায়। আর তার একটা প্রাইম এক্সাম্পল হলো জগন্নাথ টেম্পল পুরীর। হ্যাঁ, সেখানেও
নাট মন্দির দেখা যায়। তারপর উড়িষ্যা স্টাইল যেমন রেখা দেউল, পীড়া দেউল, ভদ্রা, তারপরে হচ্ছে খাকড়া দেউল, গৌড়ীয়টা আমরা বললাম পরের দিন খুব ভালোভাবে করবো, বাংলার মধ্যে যত টেম্পল দেখা যায়। কিন্তু রেখা দেউলের একটা খুব ভালো উদাহরণ হলো লিঙ্গরাজ টেম্পল, পীড়া দেউলের একটা উদাহরণ হলো সান টেম্পল অফ কোনার্ক, তার জাগমোহন। এইবার বিষয়টা হচ্ছে জগন্নাথ টেম্পল, এইটা গৌড়ীয় ইনফ্লুয়েন্স দেখা যায় এই টেম্পলে, এবং নিম কাঠের মূর্তি থাকে। 12 থেকে 19 বছর পরে আপনারা একবার নেটে দেখবেন, ঠিক আছে, আমার মনে হয় 12 বছর পরে বা 12 থেকে 19ই হবে হয়তো, নবকলেবর নামে একটা সেরিমনি হয়। তাতে যে ডেটি থাকে তার দেহ পরিবর্তন হয়, অর্থাৎ যে কাঠটা দিয়ে সেই মূর্তিটি তৈরি করা হয় সেই কাঠটি চেঞ্জ করা হয়, মানে মূর্তিটি চেঞ্জ করা হয়, এবং মূর্তির ভেতরে যে হৃদয় অংশ থাকে সেটিকে ট্রান্সফার করা হয়, এবং আরও অনেক রকমের রিচুয়ালস করা হয়। তারপরে কিং অনন্ত বর্মন, ঠিক আছে, গঙ্গা ডাইনেস্টির একজন রাজা, প্রতি বছর আর কি তিনি জগন্নাথ টেম্পল শুরু করেছিলেন, এবং প্রতি বছর রথযাত্রা এই জগন্নাথ টেম্পলের পুরীতে দেখা যায়। গুরু নানক এখানে এসেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, গুরু নানক সবাই গেছিলেন ওখানে, কি বলবো, আমাদের শ্রী চৈতন্যদেবও গেছিলেন, ঠিক আছে। জগন্নাথ কাল্ট কারা, যারা জগন্নাথ প্রভুর শিষ্য, তাদেরকে জগন্নাথ কাল্টের অংশ বলা হয়। এবং এরপরে আমরা টেম্পল আর্কিটেকচার অফ বেঙ্গল এ ঢোকার জন্য খুব ভালোভাবে প্রস্তুত হয়ে গেছি। রেখা দেউল আর্কিটেকচার, পীড়া দেউল আর্কিটেকচার, ঠিক আছে, সেগুলোর কি কি মেন বৈশিষ্ট্য, ঠিক আছে, এই যে পিরামিডাল টাওয়ার থাকবে, লোয়ার এলিভেশন, স্টেপড প্রোফাইল থাকবে, ঠিক আছে। তারপরে এবার বাংলা বা চালা স্টাইল, এটা হচ্ছে বাংলার একদম অরিজিনাল স্টাইল। আসলে আমাদের এই যে এইরকমভাবে আমাদের কুঁড়ে ঘর তৈরি হয়, তো হ্যাঁ, গ্রামের দিকে গেলে আপনারা কুঁড়ে ঘর দেখতে পাবেন। তো এই কুঁড়ে ঘরের উপরে খড় দিয়ে তৈরি, হ্যাঁ, টালি দিয়ে এগুলো না, খড় দিয়ে যেগুলো তৈরি হয়, এই কুঁড়ে ঘরের এই যে মাথায় এই যে এই শেপটা, ডোম শেপ টাইপের, এইটার থেকে ইনফ্লুয়েসড হয়ে এই চালা শব্দটা এসেছে। এবার আপনি দেখবেন এরকম থাকবে, ঠিক আছে, অনেক সময় এরকম দু চালা হয়ে গেল, হ্যাঁ, 3 চালা হয়ে গেল, 4 চালা হয়ে গেল, এবার ওই রকম 8 চালা, 12 চালা। তো আমরা এর পরের দিনে খুব ডিটেলে একদম সুন্দর করে ছবি এঁকে এঁকে দেখবো, ঠিক আছে, যতটা সম্ভব। তারপরে যে দোচালা, এই যে জোড়বঙ্গ টেম্পল, ঠিক আছে, এই যে এই একটা, আবার তার উপরে আর একতলা আছে, তারপরে 4 চালা টেম্পল, তারপরে 8 চালা টেম্পল, তারপরে 12 চালা টেম্পল, ঠিক আছে, তারপরে রত্ন স্টাইল, ঠিক আছে, এর রূপটা একটুখানি ফ্ল্যাট হবে, সোজা রূপ হবে, ঠিক আছে, এক রত্ন, পঞ্চরত্ন, নবরত্ন অনেক রকমের হতে পারে। তারপরে এক রত্ন, পঞ্চরত্ন, নবরত্ন, তাই সেই টেম্পল, তার কিছু উদাহরণ, তার কিছু আর কি কি বলবো, এই যে যেমন দালান স্টাইল, এই সোজা যে টেম্পল হবে, ঠিক আছে, সেই টেম্পলগুলোতে অনেক সময় ইন্দো ইসলামিক ইনফ্লুয়েন্স দেখা যায়, হ্যাঁ, পত্রেশ্বর টেম্পল, কালনা টেম্পল বা পূর্ব বর্ধমানে, ঠিক আছে। এরপরে আমরা আরও বেঙ্গল আর্কিটেকচারের, টেম্পল আর্কিটেকচার সম্বন্ধে একটু ডিটেল আর একটু জানবো, স্টাইলগুলো সম্বন্ধে। তারপরে আমরা খুব ভালোভাবে পরের দিনের লেকচারে আমরা দেখব আমাদের যে টেম্পলগুলো সিলেবাসে একদম উল্লেখ করে দিয়েছে, তারপরে আবার এক্সেট্রা দিয়ে রেখেছে, মানে আরও কিছু হবে, কিন্তু আমরা আরও কিছু আর কি করব, ঠিক আছে, বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র আমরা একটু একটু দেখে নেব। তবে যে টেম্পলগুলোর নাম উল্লেখ করা আছে সিলেবাসে স্পেসিফিক, সেইগুলোর আর্কিটেকচার এবং সেইগুলোর প্রভাব, সেইগুলোর রিলিজিয়াস সিগনিফিকেন্স, সোশ্যাল সিগনিফিকেন্স, এগুলো সম্বন্ধে আমরা খুব ডিটেলে ক্লাস করব। তো আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা আমাদেরকে vidyarthi.contact@gmail.com লিখতে পারেন, এবং লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাতে পারেন। আর আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবও করতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।